আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবি অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর সাথে সাথে আছি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব রেশিও অ্যানালাইসিস, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে তোমাদের সাথে বিগত একটি ক্লাস হয়েছে এবং তারই পরের ক্লাস আজকে রেশিও অ্যানালাইসিস। আচ্ছা, রেশিও অ্যানালাইসিসের কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হয় যে আসলে রেশিও কি। তো এই ক্ষেত্রে রেশিও বলা যায়, রেশিও এক্সপ্রেস দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ওয়ান কোয়ান্টিটি অ্যান্ড অ্যানাদার। এই ক্ষেত্রে একটি কথা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে সেই সংজ্ঞাটা যে দুটি সংখ্যার ভাগফলের তুলনামূলক সংখ্যাত্মক পর্যালোচনা বা বিচারকে অনুপাত বিশ্লেষণ বলে, এইরকম একটা কথা রয়েছে প্রচলিত। কিন্তু তাই সেটা জানার আগে আমরা একটু জেনে নেই যে আসলে রেশিওটা কি। তো রেশিও সম্পর্কে অধ্যাপক কেনেডি একটি কথা বলেছেন যে একটা বিষয়ের সাথে অন্য একটি বিষয়ের সম্পর্ককে যদি গাণিতিক পদ্ধতিতে প্রকাশ করা হয় তবে সেটাকে বলা হয় অনুপাত। আমি সেই কথাটি এখানে লিখেছি যে রেশিও এক্সপ্রেসেস দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ওয়ান কোয়ান্টিটি অ্যান্ড অ্যানাদার, অর্থাৎ অবশ্যই একটি সংখ্যাত্মক ব্যাপারের তুলনামূলক আলোচনা হবে এখানে। আচ্ছা, অ্যানালাইসিস কি? অ্যানালাইসিস মানে আমরা জানি কোনো জিনিসকে খুব ভালোভাবে এক্সামিন করা, ডিটেইলে সূক্ষ্মভাবে। সেটাই হচ্ছে ডিটেইল এক্সামিনেশন অফ দ্য এলিমেন্টস অন স্ট্রাকচার অফ সামথিং। তাহলে রেশিও অ্যানালাইসিস কি? রেশিও অ্যানালাইসিস সম্পর্কে একটু আগেই যেমনটা বলছিলাম যে দুটি সংখ্যার ভাগফলের তুলনামূলক সংখ্যাত্মক পর্যালোচনা বা বিচারকে অনুপাত বিশ্লেষণ বলে। সেটাকেই দেখো এখানে কি লিখেছি যে রেশিও অ্যানালাইসিস এক্সপ্রেস দ্য রিলেশনশিপ অ্যামং সিলেক্টেড আইটেমস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাটা। আচ্ছা, আমরা যে রেশিও অ্যানালাইসিসটা করব সেটা কি করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়া থাকবে, সেই স্টেটমেন্টের বিভিন্ন আইটেমের মধ্যে আমরা আসলে তুলনামূলক পর্যালোচনা করে দেখব। তাহলে রেশিও অ্যানালাইসিস আমাদের এখানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডাটাগুলোর মধ্যে আসলে তুলনামূলক পর্যালোচনা করব। আচ্ছা, এটাকে কখনো কখনো প্রপোর্শনে প্রকাশ করব, কখনো পার্সেন্টেজে প্রকাশ করব, কখনো রেটে প্রকাশ করব। প্রপোর্শন মানে তোমরা জানো যে ইস টু 1:2 বা এরকম, যে ওইটাকে অনুপাত বলি। পার্সেন্টেজ কখনো কখনো পার্সেন্টেজের দরকার হতে পারে, কখনো রেট বা টাইমস যেটাকে বলি সেগুলো দরকার হতে পারে। আচ্ছা, চলো শুরু করা যাক। এখন রেশিও অ্যানালাইসিস আমরা যে কয়েকটা ভাগ করেছি, আমি সেই ভাগগুলো এক একটা বইতে দেখবে এক এক রকম। তো আমি অ্যাকর্ডিং টু ওয়েগান কিমেল অ্যান্ড কাইসো অনুসারে আমরা যে তিনটা ভাগ করে থাকি, যে লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও আর একটা হচ্ছে সলভেন্সি রেশিও, অর্থাৎ তারল্য অনুপাত আর মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত, আর একটা হচ্ছে সচ্ছলতার অনুপাত। এই তিনটা অনুপাতে কাইসুর বইতে ভাগ করা রয়েছে এবং আমি সেটাকে ফলো করে তোমাদের এখানে আলাপ করার চেষ্টা করেছি। দেখো, প্রথমে যে লিকুইডিটি রেশিও, সেটার মধ্যে আবার এর কয়েকটা ভাগ রয়েছে, যেমন কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। প্রফিটেবিলিটি রেশিওতে এরকম কতগুলো রয়েছে এবং সলভেন্সিতেও রয়েছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। আচ্ছা, লিকুইডিটি রেশিও প্রথমেই বলে নেই লিকুইডিটি কি। আসলে লিকুইডিটি কথাটা বলতে তোমরা নিশ্চয়ই বোঝো যে তারল্য। তোমরা ইন্টারমিডিয়েটে করেও আসছো তারল্য অনুপাত সমূহ। আচ্ছা, এখানে সেগুলোই। তাহলে লিকুইডিটি মানেটা কি? আসলে লিকুইডিটি মানে হচ্ছে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদে দায় পরিশোধের ক্ষমতা। মানে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদে যতটুকু দায় পরিশোধ করার ক্ষমতা রয়েছে সেটাকে তার তারল্য বলে। সেইটাকেই আমি এখানে লিখেছি, দেখো, মেজার শর্ট টার্ম অ্যাবিলিটি অফ দ্য কোম্পানি টু পে ইটস ম্যাচুরিং অব্লিগেশন অ্যান্ড টু মিট আনএক্সপেক্টেড নিডস ফর ক্যাশ। আচ্ছা, সেইটার আন্ডারে কতগুলো রেশিও কাইসুর বইতে যেটা ভাগ করা রয়েছে সেটা হলো কাইসুর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আর একটা হলো ইনভেন্টরি টার্নওভার। আজকের ক্লাসে আমি এই চারটা অনুপাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথমেই হচ্ছে কারেন্ট রেশিও। আচ্ছা, কারেন্ট রেশিও কি? দেখো, কারেন্ট রেশিওর বাংলাটা তোমরা খুব ভালো জানো যে চলতি অনুপাত। আচ্ছা, চলতি অনুপাত কি? দ্য অ্যাবিলিটি অফ পেইং শর্ট টার্ম লাইবিলিটিস, অর্থাৎ তুমি যে তোমার স্বল্পমেয়াদী যে দায়গুলো আছে সেটা তুমি কত দ্রুত পরিশোধ করতে পারো, সেই অ্যাবিলিটিটাকে এখানে যাচাই করা হয়। অন্য কথায় এভাবেও আমরা বলতে পারি যে কারেন্ট রেশিও সমান সমান হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ কারেন্ট রেশিও মানেই হচ্ছে যে আমার কারেন্ট অ্যাসেটের তুলনায় কারেন্ট লাইবিলিটিস কেমন, অথবা কারেন্ট লাইবিলিটিস এর তুলনায় কারেন্ট অ্যাসেট কেমন। এটা আমার হচ্ছে
এই অনুপাতটি আমার এই অনুপাত বিশ্লেষণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুপাত। এর একটি স্ট্যান্ডার্ড রয়েছে, দেখো সেটা হলো 2:1। তারই আগে একটু বলে রাখি, কারেন্ট রেশিও এর জন্য যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের তুলনায় আমার কারেন্ট লাইবিলিটিস কেমন, আমার লাইবিলিটিস পরিশোধ করার মতো কারেন্ট অ্যাসেট যথেষ্ট হাতে আছে কি না। এখন কারেন্ট অ্যাসেট কি? কারেন্ট অ্যাসেট হচ্ছে যেই অ্যাসেটগুলো খুব দ্রুত হচ্ছে ক্যাশ টাকায় রূপান্তর করা যায়। এখন খুব দ্রুত বলতে আমরা আসলে কি বুঝি? খুব দ্রুত বলতে আমরা এখানে বুঝি আসলে ১ বছর সময়কালকে। সেগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, রিসিভেবল। রিসিভেবল মানে প্রাপ্য হিসাব সমূহ। এখানে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোট রিসিভেবল দুটোই বোঝানো হচ্ছে। ক্লোজিং স্টক মানে সমাপনী মজুত পণ্য, প্রিপেইড এক্সপেন্স। এটা হলো অগ্রিম খরচ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, স্বল্পমেয়াদী বিনিয়োগ, আর একটা হচ্ছে অ্যাকিউট রেভিনিউ, বকেয়া আয়। এগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলে বিবেচিত করি, কারণ এগুলো ১ বছর সময়ের মধ্যে আমার নগদ টাকায় রূপান্তর করা যায়। তাহলে কারেন্ট লাইবিলিটিস কি? এবার কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে লাইবিলিটিস গুলো ১ বছরের মধ্যে আমাকে পরিশোধ করতে হয়, সেই লাইবিলিটিস গুলোর মধ্যে আমার রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এখানে ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, অ্যাকিউট এক্সপেন্স, বকেয়া খরচ, আর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, প্রভিশন ফর ট্যাক্সেস যেটা এই বছরের জন্য বা চলতি বছরের জন্য যে ট্যাক্সটা রাখা হয় প্রভিশন, প্রপোজড ডিভিডেন্ড এবং যেই প্রস্তাবিত লভ্যাংশ, এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফান্ড যেটা এমপ্লয়ীদের জন্য কল্যাণকর ফান্ড থাকে, শর্ট টার্ম ব্যাংক লোন, স্বল্পমেয়াদী ব্যাংক লোন, ইন্টারেস্ট পেয়েবল অর্থাৎ বকেয়া সুদ খরচ। তাহলে এগুলোকে আমরা কারেন্ট লাইবিলিটিস বলে থাকি। আচ্ছা, এখন তার একটি স্ট্যান্ডার্ড মান রয়েছে, মানে স্ট্যান্ডার্ড রেশিও রয়েছে, অর্থাৎ 2:1। অর্থাৎ ২ টাকা আমার যদি কারেন্ট অ্যাসেট থাকে তাহলে সেইখানে আমার কারেন্ট লাইবিলিটিস ১ টাকা মানে হচ্ছে ১ টাকা থাকা মানে হচ্ছে আমার কোম্পানিটি মানে আমার কোম্পানিটি আদর্শ মান ফলো করছে বা এটার স্ট্যান্ডার্ড ভ্যালুটা ভালো। আচ্ছা, এরপরেই রয়েছে কুইক বা অ্যাসিড টেস্ট রেশিও। খেয়াল করে দেখো, এই কথাটি কুইক মানে তড়িৎ, অ্যাসিড টেস্ট একই কথা। আমরা মানে অগ্নি উৎপাদ যেটা তোমরা হচ্ছে বাংলায় পড়েছো তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত, তো অগ্নি টেস্ট অনুপাত এরকম একটা কথা ছিল, সেই অনুপাতটি এখানে দেখো। এটা হচ্ছে মেজার্স অফ কোম্পানিজ ইমিডিয়েট শর্ট টার্ম লিকুইডিটি। একটু আগে আমরা যেটা শিখেছিলাম যে হচ্ছে শর্ট টার্ম দায় পরিশোধ করার একটা ক্ষমতা, এখানে আরো কত দ্রুত পরিশোধ করতে পারে কোম্পানি। এখন সেইটার ক্ষেত্রে অ্যাসিড টেস্ট রেশিওটা কিরকম হবে? কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, তার মানে কারেন্ট লাইবিলিটিস আগের রেশিওটার মতোই রয়েছে। দেখো আগেও যেটাই কারেন্ট লাইবিলিটিস ছিল কিন্তু উপরে ছিল কি কারেন্ট অ্যাসেট, সেই জায়গাটায় এখন এসেছে কুইক অ্যাসেট। আচ্ছা, কুইক অ্যাসেট কি? কুইক অ্যাসেটের ক্ষেত্রে দেখো, কুইক অ্যাসেট আমরা যে এতক্ষণ কারেন্ট অ্যাসেট শিখেছি সেই অ্যাসেটগুলোর মধ্যে ২টা অ্যাসেট বাদ দিলেই আমি কুইক অ্যাসেট পেয়ে যাই। যে অ্যাসেটগুলো বাদ দিলে আমি পাই সেই অ্যাসেটগুলো কি? দেখো, ক্লোজিং স্টক আর একটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। এখন ক্লোজিং স্টক কেন আমার এটা কুইক অ্যাসেট মানে কুইক অ্যাসেটের মধ্যে এটা আসলো না? কারণ দেখো, ক্লোজিং স্টক মানে হচ্ছে সমাপনী মজুত পণ্য। আচ্ছা, তোমরা একটু বলতেই পারো যে সমাপনী মজুত পণ্যটা আসলে আমার তো মজুত পণ্য, কিন্তু এটা যে আগামী ১ বছরের মধ্যে আমার বিক্রি হবেই কিনা এবং বিক্রি হয়ে আমার টাকা নগদে আসবে কিনা এই ব্যাপারে আমি কিন্তু মাঝে কনফিউশন হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে ক্লোজিং স্টকটাকে আমি আমার কুইক অ্যাসেটের মধ্যে আনতে পারি না। এরপর হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। আচ্ছা, প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে অগ্রিম খরচ। আচ্ছা, অগ্রিম খরচ এক্ষেত্রে তুমি যদি ধরো তুমি বাড়ি ভাড়া ৩ মাসের দিয়ে উঠে অ্যাডভান্স দিয়ে উঠেছো, তাহলে ৩ মাসের যদি ২০,০০০ টাকা করে এক এক মাসে ভাড়া হয় তাহলে ৬০,০০০ টাকা অ্যাডভান্স দিয়েছো। এখন তুমি ধরলে যে হচ্ছে ২ মাস মানে ১ মাস চলে গেছে, এরকম করে প্রতি মাসে তুমি প্রিপেইড এক্সপেন্সকে সমন্বয় করো। কিন্তু কখনো ভেবে দেখেছো যে এই প্রিপেইড এক্সপেন্সের টাকাটা যখন তোমার কাছ থেকে চলে গেছে তো গেছেই, কিন্তু এই টাকাটা আমরা ঠিকই হচ্ছে এটাকে আমরা অ্যাসেট ধরি, কিন্তু এই টাকাটা কিন্তু আর ফিরে আসার সম্ভাবনা বা এই টাকাটাকে আর নগদ টাকায় রূপান্তর করার সম্ভাবনা খুবই কম। মানে এটা আমার কাছে আর নগদ টাকা হয়ে ফিরে আসবে এরকম ভাবনাটা আমার না ভাবাই উত্তম। তাহলে সেক্ষেত্রে ক্লোজিং স্টক এবং প্রিপেইড এক্সপেন্স এই দুটোকে বাদ দিয়ে আমি আমার কুইক অ্যাসেট হিসেব করব। আর থাকবে কি? কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস তো একটু আগেই আমরা শিখে এসেছি, যেগুলো কারেন্ট লাইবিলিটি ছিল সেগুলোই। তাহলে কুইক অ্যাসেট সম্পর্কে বলতে পারি যে কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক এবং প্রিপেইড এক্সপেন্সটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হলো আমার কুইক অ্যাসেট।
তাহলে এটার একটা স্ট্যান্ডার্ড মান রয়েছে, স্ট্যান্ডার্ড রেশিওটা হচ্ছে 1:1, অর্থাৎ আমার কুইক অ্যাসেট যদি 1 টাকা থাকে, কারেন্ট লায়াবিলিটিস 1 টাকা থাকে, তাহলে এটা মনে করতে হবে এটা আমার কোম্পানির জন্য ভালো, বা এটার আদর্শ অনুপাত মেনটেন করছে আমার কোম্পানি। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে রিসিভেবল টার্নওভার। রিসিভেবল টার্নওভার হচ্ছে দেখো প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাবের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে প্রাপ্য হিসাব আর টার্নওভার কথাটা মনে রাখবে। এক্ষেত্রে কিন্তু টার্নওভার মানেই হচ্ছে কিন্তু টার্নওভার মানে কিন্তু আসলে বিক্রয়। তাহলে এইটা মেজার্স দ্য লিকুইডিটি অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এটা কি করে আসলে অ্যাকাউন্ট রিসিভেবল লিকুইডিটি মেজার্স করে। এভাবেও বলতে পারি যে প্রাপ্য হিসেবের পাওনা কত দ্রুত আদায় হয় তা জানার জন্য এই অনুপাতটি করা হয়। অর্থাৎ আমি আমার প্রাপ্য হিসাব থেকে যে ধারে বিক্রয় করেছি সেটা থেকে কত দ্রুত টাকা পাই সেটাও আমি কত দ্রুত আদায় হয় তা জানার জন্যই আসলে এই অনুপাতটি করে থাকি। তাহলে সেটার জন্য কি রিসিভেবল টার্নওভার। রিসিভেবল মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল বা নোট রিসিভেবল, সেটা নিচে গেল। আর টার্নওভার মানে কিন্তু সেলস। তাহলে আমি আমার এই সূত্রটি এই মানে নামটা দেখে এই সূত্রটি আন্দাজ করার চেষ্টা করব যে টার্নওভার মানে বিক্রয়, বিক্রয়ের সাথেই আসলে রিসিভেবলের সম্পর্ক। তাহলে নিট ক্যারিজ সেলস ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভারেজ নিট রিসিভেবল। এখন অ্যাভারেজ রিসিভেবল কি? আমরা জানি আমাদের দুইটা রিসিভেবল থাকে, একটা প্রাপ্য নোট আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব, সেটাই অ্যাকাউন্ট রিসিভেবল আর নোট রিসিভেবল। এটাকে কি দিয়ে ভাগ দিব? 2 দিয়ে, মানে এটাকে গড় করে নিব, সেটাই গড় করে নিলাম। তাহলে নিট ক্যারি সেলসকে অ্যাভারেজ নিট রিসিভেবল দিয়ে ভাগ করলে সেটা আমার জন্য সেইটা থেকেই আমি আমার রিসিভেবল টার্নওভার বের করতে পারি। আচ্ছা, এরপর তোমাদের জন্য এই দুটোর সাথে আরো একটু মানে শিখে নিই আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। আচ্ছা, এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে হচ্ছে গড় আদায় সময়। এটা বের করার জন্য তুমি ডেজ দিতে পারো, ডেজ দিলে 365 দিন, মান্থ দিলে ওইভাবে হিসাব করে উইকস দিবা, ডিভাইডেড বাই রিসিভেবল টার্নওভার রেশিও। মানে রিসিভেবল টার্নওভার রেশিও যদি তোমার দেয়া থাকে অথবা তোমার বের করা লাগে, সেটা বের করে এভাবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করবো, অর্থাৎ গড় আদায় সময়। গড় আদায় সময় বলতে আসলে বোঝায় প্রাপ্য হিসাবের অর্থ আদায় হতে গড়ে কতদিন সময় লেগেছে, গড়ে কতদিন সময় লেগেছে। এটা হতে পারে, এটার আসলে স্ট্যান্ডার্ড মানে ধরা হয় যে 60 থেকে 90 দিনের মধ্যে আদায় করা ভালো। আরেকটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। হ্যাঁ, গড় প্রদান সময়। এটাও তুমি ডেজ, মান্থ, উইকস হিসেবে ভাগ করে ডিভাইডেড বাই ক্রেডিটর্স। এটা কিন্তু এটা ছিল রিসিভেবল, আর এটা কিন্তু হচ্ছে প্রদেয় হিসাব। হ্যাঁ, প্রদেয় হিসাবে টার্নওভার রেশিও। এই প্রদেয় হিসাব নিয়ে আমরা পরে কথা বলবো, প্রদেয় হিসাবে টার্নওভার রেশিও নিয়ে। জাস্ট এখানে তোমাদের এটা একটু দেখিয়ে দিলাম। তাহলে এটার স্ট্যান্ডার্ডটা কি? এটা হচ্ছে 90 থেকে 120 দিনের মধ্যে, অর্থাৎ তোমার গড় প্রদান সময় 90 থেকে 120 দিন হলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এরপরে যেটা সেটা হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও। আচ্ছা, ইনভেন্টরি মানে মজুত পণ্য, এটা তোমরা সবাই জানো। টার্নওভার মানে বিক্রয়, আমি একটু আগেই বলে আসছি। তাহলে বিক্রয়ের সাথে নিশ্চয়ই টার্নওভারের একটা সম্পর্ক এরকমই হওয়ার কথা, তাই না? দেখি আসলে কি হচ্ছে। এটা আসলে কি বোঝায় দেখো, এই অনুপাতটি প্রতিষ্ঠানের মজুত ব্যবস্থাপনার দক্ষতা নির্দেশ করে। প্রতিষ্ঠানিক ক্রয় বিক্রয় বিভাগের সফলতা বা ব্যর্থতা এই অনুপাতের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। এখন দেখো এই কথাটি আমি এটা আবার লিখেছি যে measures the number of times on average the inventory is sold during the period. It also measures the liquidity of inventory. অর্থাৎ ইনভেন্টরি লিকুইডিটি এটা পরিমাপ করে। এই ক্ষেত্রে ইনভেন্টরি টার্নওভার রেশিও যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তো আমি তোমাদেরকে বলেছিলাম টার্নওভার মানে বিক্রয়, আর বিক্রয়ের সাথে ইনভেন্টরি সম্পর্ক, এরকম একটা কথা বলেছিলাম। কিন্তু আসলে দেখো এখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এই একটা মাত্র রেশিও যেখানে আমরা কস্ট অফ গুডস সোল্ডকে প্রায়োরিটি দেই এবং কস্ট অফ গুডস সোল্ডটাকে নিয়ে আসি, কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাভারেজ ইনভেন্টরির সম্পর্কটা নির্দেশ করি। এটা কেন করি দেখছি। এবার দেখো সেটা হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি তোমরা খেয়াল করবে আমাদের অঙ্কে সবগুলো আইটেম একটা পাওয়া গেলেও ইনভেন্টরি কিন্তু দুইটা সবসময় পাওয়া যায়। সেটা হচ্ছে কি ওপেনিং ইনভেন্টরি আর একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ একটা ট্রায়াল ব্যালেন্সে থাকে আরেকটা হয়তো বা সমন্বয়ের আইটেমের মধ্যে অ্যাডজাস্টমেন্টে থাকে। তাহলে এই দুইটাই ইনভেন্টরি আমার যেহেতু রয়েছে, সেই দুইটা ইনভেন্টরিকে আমি গড় করে নিব, অ্যাভারেজ করে নিব। তাহলে অ্যাভারেজ করলে অবশ্যই 2 দিয়ে ভাগ করব। গেল। এখন কথা হচ্ছে ইনভেন্টরি মানে মজুত পণ্য। এখন এই মজুত পণ্যের সাথে সম্পর্কটা কার হওয়া উচিত, সেলসের নাকি কস্ট অফ গুডস সোল্ডের? এইখানে এই প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য আমি বলবো যে সবসময় জানবে যে মজুত পণ্যর তো আসলে বিক্রয়ের সাথে সম্পর্ক না হওয়াটাই ভালো, কারণ বিক্রয়ের মধ্যে তো কিন্তু মুনাফা জড়িয়ে রয়েছে। এখন মজুত পণ্য আমার যেটা সেটা তো আসলে আমার যা বিক্রিত পণ্যের ব্যয় হবে সেইটা দেওয়াই তো ভালো, কারণ এটার সাথে লাভ যোগ করে আমি শুধু শুধু বিক্রয়ের সাথে এর সম্পর্ক না করাই ভালো। তাহলে ইনভেন্টরি যেহেতু আমার হচ্ছে এটার যেটা কস্ট, সেই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে এর সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। এই জন্য এখানে টার্নওভার কথাটি লেখা থাকলেও এর সম্পর্ক সবসময় কস্ট অফ গুডস সোল্ড এর সাথে।
এখন আরেকটা রেশিও এখানে একটু জানার দরকার আছে তোমাদের, এটা তোমরা ইন্টারমিডিয়েটে দেখেছো, খুবই করেও আসছো। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে চলতি মূলধন। চলতি মূলধন মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস গুলো বাদ দিয়ে দিলেই আমি চলতি মূলধন পেয়ে যাব। আরেকটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এটাও তোমাদের মাঝে মাঝে আসে। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটালকে আমি যদি ওয়ার্কিং ক্যাপিটালটা কি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিয়ে আমি কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ করলে আমি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা চলতি মূলধন অনুপাত পেয়ে যাব। আচ্ছা, এতক্ষণ আমরা তো অনেক আলোচনা করলাম, এবার দেখি আমরা আসলে রিয়েল ওয়ার্ল্ডে ঘটনাগুলো কেমন ঘটে। প্রবলেম 1 থেকে দেখো, এখানে আমি একটা অঙ্ক দিয়েছি প্রবলেম 1। এখানে সরাসরি একটি ব্যালেন্স শিট দেয়া থাকে, এই ধরনের অঙ্কে তোমাদের ব্যালেন্স শিট দেয়া থাকে। এখানে অ্যাসেট পাশে অ্যাসেট গুলো দেয়া আছে, লাইবিলিটিস পাশে লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি যা দেয়া আছে, আদার্স ইনফরমেশনও কিছু দেয়া আছে, যে টোটাল সেলস অফ দ্য ইয়ার 6,90,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স দেয়া আছে, নিট প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স দেয়া আছে। এখন তোমাকে কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও এবং অ্যাভারেজ কালেকশন পিরিয়ড নির্ণয় করতে হবে। এখন তারই ধারাবাহিকতায় আমরা তাহলে নির্ণয় করে ফেলি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও মানে কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, মানে এই সূত্রটা দিয়ে বের করার কথা ছিল। তাহলে কারেন্ট অ্যাসেট কি কি ছিল আমার মনে আছে, দেখো এখানে যা যা আছে আমি সেগুলো নিয়েছি। ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড, রেন্ট, এই চারটাই কিন্তু কারেন্ট অ্যাসেটের আইটেম। আর লাইবিলিটিস দিকে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল এবং আদার কারেন্ট লাইবিলিটিস। লং টার্ম ডেট কিন্তু কারেন্ট লাইবিলিটিস নয়, এটা কিন্তু লং টার্ম লাইবিলিটিস। আচ্ছা, এবার এগুলো যোগ করব, যে প্রত্যেকটা আইটেম আমি এগুলো যোগ করে ফেলেছি। এবার এগুলোকে ডিভাইড করার পর যেটা আসলো সেটা হলো 2.71:1। আমাদের আদর্শ মান কত ছিল? 2:1। আমরা কিন্তু আদর্শ মানের কাছাকাছি আছি, তাহলে এটাকে সন্তোষজনক বা এটা স্যাটিসফাইড বলা যাবে। আচ্ছা, তাহলে কারেন্ট রেশিও আমরা বের করে ফেললাম। এবার হলো অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিওর সূত্রটা কি ছিল? কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। আমরা আসলে কুইক অ্যাসেট কাকে বলেছিলাম? যে উইদাউট কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি এবং প্রিপেইড রেন্ট বাদ দিয়ে। তাহলে সেইখানে কারেন্ট অ্যাসেট থেকে আমি ইনভেন্টরি এবং প্রিপেইড রেন্টটা বাদ দিয়েছি এবং যথারীতি কারেন্ট লাইবিলিটিস আগের গুলোই বসিয়ে দিয়েছি। যোগ বিয়োগ করার পর দেখো 1:1, এটা একদম স্ট্যান্ডার্ড লেভেলের আছে 1:1, তার কারণ আমার এটা কিন্তু আদর্শ মান 1:1 ছিল। তাহলে ফুললি স্যাটিসফাইড আমরা এখানে এক্ষেত্রে। এরপর হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও আমার সূত্র একটু আগেই শিখেছি। কি ছিল? শিখেছি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি কি? দুইটা ইনভেন্টরি যোগ করে তারপর সেটাকে ভাগ দিব 2 দিয়ে। এখন আমার এখানে দেখো ইনভেন্টরি একটাই রয়েছে। ইনভেন্টরি কি? 2,00,000 টাকা। তাহলে ইনভেন্টরি আর ওপেনিং ইনভেন্টরির কথা কিছু বলে নাই, তাহলে আমরা এটাকে আর ভাগ দেওয়ার প্রয়োজন মনে করছি না। এখন কথা হলো আমার কস্ট অফ গুডস সোল্ড। আমাকে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড দেয়া নেই, খেয়াল রাখবে সেলস দেয়া আছে। আচ্ছা, সেলস দেয়া আছে আর নিট প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স দেয়া আছে। তার মানে আমরা কি জানি? সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই তাহলে মোট লাভ থাকে বা গ্রস প্রফিট থাকে। এগুলো থেকে সকল এক্সপেন্স বাদ দেওয়ার পর আমার যেটা থাকে নিট প্রফিট আফটার ট্যাক্স। অর্থাৎ আমি যদি এখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমি গ্রস প্রফিট থাকি, তাহলে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে আমি নিশ্চয়ই কস্ট অফ গুডস সোল্ড পাবো। এখানে যেহেতু গ্রস প্রফিট নেই, সরাসরি নিট প্রফিটের কথা বলা আছে, তাহলে নিট প্রফিট এর সাথে ইন্টারেস্ট এক্সপেন্স এই দুটো বাদ দিলে আমি সেলস থেকে এই দুটো বাদ দিলে আমি পেয়ে যাব আমার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই যে দেখো সেলস থেকে আমি আমার ইন্টারেস্ট এক্সপেন্স এবং এখানে নিট প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স এই দুটো বাদ দিয়ে আমি পেয়ে গেছি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এইটা পেয়েছি 2.27 টাইমস। আচ্ছা, আমরা বলেছি ইনভেন্টরিটা কিছু কিছু হচ্ছে আমরা টিউতে অনুপাতে প্রকাশ করব, কিছু কিছু টাইমসে প্রকাশ করব বারে। তাহলে এখানে 2.27 টাইমস। আচ্ছা, এবার হলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের মধ্যে আমরা কি শিখেছিলাম? সূত্রটা কি ছিল? যে যদি ডেসে বের করি তাহলে 365 দিন দিয়ে ভাগ দিব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে। আমরা একটু আগে কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করেছি? না। তাহলে আমাকে এখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা বের করে নিতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্রটা কি ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল আমার সবসময় ক্রেডিট সেলস ফলো করে এবং সেটাকে কি দিয়ে ভাগ করি? অ্যাভারেজ রিসিভেবল। এখানে দেখো তো রিসিভেবল কয়টা? একটা রিসিভেবল রয়েছে। তাহলে আমার তো নিট ক্রেডিট সেলস, এই যে দেখো নিট ক্রেডিট সেলস আমি 6,90,000 টাকা। এখানে কিন্তু সেলস বলা নেই যে এটা কি ক্রেডিট না ক্যাশ, কিন্তু তুমি যখন এই ধরনের অনুপাত বিশ্লেষণ অঙ্ক পাবে তখন তুমি এটাকে ক্রেডিট সেলস ধরে নিতে পারবে। আচ্ছা, তাহলে এই 6,90,000 টাকাকে আমি ভাগ দিব কি? অ্যাভারেজ রিসিভেবল। এখানে আমার অ্যাভারেজ আর করার দরকার নেই, কারণ একটা রিসিভেবল আছে। যদি একটা থাকে তাহলে তো আমাকে অ্যাভারেজ আর করার প্রয়োজন হয় না। তাহলে কি আসলো দেখো 37.02 টাইমস। তাহলে অ্যাভারেজ কালেকশন এটা হচ্ছে, সরি এটা টাইমস না, এটা ডেজ। তাহলে আমার এটা কি 37 দিনের মধ্যে পাওয়া যাবে, এইরকম আমরা
ভাবতে পারি। তাহলে আমাদের কথা ছিল কি 60 থেকে 90 দিন সাধারণত ভালো, তাই না? কিন্তু এখানে এরও আগে পাওয়া যাচ্ছে, তাহলে এটা ডেজ হবে। এরপরে একটি ম্যাথ দিয়েছি আমি, দেখো ভেনাস কোম্পানির, এখানে দুটো ইয়ার রয়েছে 2019 আর একটা হচ্ছে 2018। তাহলে সেখানে যথারীতি আমারই হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস গুলো দিয়েছি এবং এডিশনাল কিছু ইনফরমেশন দিয়েছি। সরি, এখানে ফর 2019 হবে। আচ্ছা, নিট ইনকাম ওয়াজ টাকা টু 25,000। সেলস ওয়ান অ্যাকাউন্ট, মানে এখানে ধারে বিক্রয়ের কথা বলা আছে এবং সেলস রিটার্নের কথাও বলা আছে, কস্ট অফ গুডস সোল্ডের কথা বলা আছে, দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস সেটাও বলা আছে। এবার দেখি আমরা এটা করার চেষ্টা করি, এটার মধ্যে কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে। কারেন্ট রেশিও, রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। এখন প্রথমেই যেটা হচ্ছে কারেন্ট রেশিও, এটা তোমরা এতক্ষণে পেরে ফেলছো যে কারেন্ট অ্যাসেট গুলো যোগ করে কারেন্ট লাইবিলিটিস এখানে কিন্তু একটাই রয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল, এই জন্যই একটা দিয়ে ভাগ দিয়ে আমি সরাসরি বের করে ফেললাম 2.9:1। এটা কিন্তু মোটামুটি সন্তোষজনক, 2:1 এর কাছাকাছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও, আমরা বলেছিলাম যে হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও কুইক অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস। এখানে কুইক অ্যাসেট, এখানে শুধু ইনভেন্টরিটা বাদ দিলেই হচ্ছে, তাহলে ইনভেন্টরি বাদ দিয়ে শুধুমাত্র ক্যাশ আর রিসিভেবল নিয়ে কাজ করছি। তাহলে এটার ইস্টু হলো এটার ইস্টু হলো 1.7:1। তাহলে এটা হলো আমার জন্য, এটাও মোটামুটি স্যাটিসফাইড বলা যাবে যে এটাও স্ট্যান্ডার্ড মানের কাছাকাছি রয়েছে। আচ্ছা, এবার হলো রিসিভেবল টার্নওভার রেশিও। রিসিভেবল টার্নওভার রেশিওর সূত্রটা কি ছিল? নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ রিসিভেবল। নিট ক্রেডিট সেলসটা এখানে আমাকে দেয়া আছে 4,10,000 টাকা, আমাকে কিন্তু বাদ দিতে হবে 20,000 টাকা, কারণ আমাকে সেলস রিটার্ন বাদ দিতে হবে, আমাকে নিট ক্রেডিট সেলস দরকার। এভারেজ রিসিভেবল, এখন তোমাকে যখন এই 2 ইয়ারের দেয়া থাকবে তখন তুমি রিসিভেবলের ক্ষেত্রে, এই যে রিসিভেবলের ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে আমার হচ্ছে 2018 হয়তো বা শেষে এটা ছিল 2019, তাহলে 2019 এই দুইটা যোগ করে এটাকে এইটার অ্যাভারেজ করে নিতে হবে। সেটাই আমি করেছি, 60,000 আর 70,000 এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে নিয়েছি। এরপর এটাকে কত বের হয়েছে, 6 টাইমস, 6 টাইম মানে 6 বার। এরপর ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিওর মধ্যে আমরা বলেছিলাম যেটা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড কি দেয়া আছে? হ্যাঁ, 1,98,000 টাকা দেয়া আছে। আর এভারেজ ইনভেন্টরি, ইনভেন্টরি কোথায় দেখো তো? ইনভেন্টরি এই যে একটা হচ্ছে 18 আর একটা 19, এই দুইটার যোগ করে তারপর মানে ভাগ দিব। আমাদের কিন্তু এভাবে দেয়া থাকলে আমরা এই দুটাকে যোগ করে ভাগ দিয়ে দেখাবো, একটু আগেও যেরকম অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে করেছি। তাহলে এটা কত আসলো? 3.6 টাইমস, মানে ইনভেন্টরি টার্নওভার রেশিও আমার কত আসে? এটা 3.6 বার আবর্তিত হয়, মজুদ আবর্তন অনুপাত। আচ্ছা, এরপরে যেটা শিক্ষার্থীরা, এবার তোমাদের আরেকটি প্রবলেম দিয়েছি, দেখো এটা হচ্ছে রোনাল্ডো কর্পোরেশন কম্পারেটিভ ব্যালেন্স শিট। আর ঠিক আগেরটির মতো 2018-19 এভাবে কম্পারেটিভ দেখানো আছে এবং এটা আমি খুব ইজিলি করে দেখেছি। সংক্ষেপে দেখো, সংক্ষেপে কিভাবে করেছে দেখো, কারেন্ট রেশিও সরাসরি যোগ করে, এভাবে আর তোমাদের জন্য আর এলাবোরেটলি বলিনি, এভাবে ভাগ করে দেখিয়ে ফেলেছি। এখানে দেখেছি 3.42, এটা কিন্তু 3.42:1 এভাবে তুমি লিখতে পারো, আবার 3.42 এটা কিন্তু একই বোঝায়। তো অ্যাসিড টেস্ট রেশিও এটা হচ্ছে 2.56, এটাও তুমি ইস টু 1 হবে, মানে 1 টাকার তুলনায় তোমার 2 টাকা 56 পয়সা রয়েছে কুইক অ্যাসেট, মানে 1 টাকা দায়ের তুলনায়, এটাই বোঝায়। কিন্তু আমরা কিন্তু ফাইনালি এটা 3.42:1, 2.56:1 এভাবে দেখাবো। এখানে এভাবেও দেখানো যায়, এটা তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার আমি বের করেছি, এটা টাইমসে প্রকাশ করব। এরপর হলো ইনভেন্টরি টার্নওভার বের করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যাবত আমরা যে ক্লাসটা করলাম সেটার মধ্যে আসলে তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত, আরেকটা হলো চলতি অনুপাত, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আরেকটা হলো ইনভেন্টরি টার্নওভার, এগুলো বের করেছি। তাহলে তোমাদের আমরা বলেছিলাম যে কারেন্ট রেশিও, এটার মধ্যে 2:1 হচ্ছে আদর্শ অনুপাত। তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা কেন 2:1 হলো, বেশি হলে সমস্যা কি, আমার চলতি দায় পরিশোধের ক্ষমতা আরো বেশি থাকলো? কিন্তু না, তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা জিনিস জানি যে বেশি টাকা আমার হাতে চলতি তরল সম্পদ থাকলে আমার কিন্তু সেটা কোম্পানির জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে থাকে, কারণ এটা আমার কিন্তু অন্য জায়গায় বিনিয়োগ করা ভালো। তাহলে আমার প্রতিষ্ঠানের ইনকাম আরো বাড়বে, তাহলে আমাদের একটা কাম্য স্তরে রাখতে হবে, সেই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে 2:1। আবার এসিড টেস্ট রেশিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যেটা তোমাদের ফার্মের চলতি দায় মেটানোর জন্য তারল্য অবস্থা দেনাদার প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, এই অনুপাত, তাহলে আজকে আমরা মোটামুটি শিখে ফেললাম আমাদের লিকুইডিটি রেশিওর মধ্যে যা যা রয়েছে সেগুলো।
আর হচ্ছে তোমাদের জন্য আরেকটি ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা দেখতে পেয়েছো যে আমি একটা জায়গায় একটু আগে যে ম্যাথটা ছিল সেখানে ডাউটফুল অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেটাকে কিন্তু আমি ইনক্লুড করিনি, কারণ আমি জানি বছর শেষের অবস্থায় আমাকে ব্যালেন্স শিটের মধ্যে দেওয়া আছে, সেই জন্যই আমি কিন্তু সেটা ইনক্লুড করিনি। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা এগুলোর সাথে আরো তোমাদের মানে তোমাদের কাছে যেই বই রয়েছে সেগুলোর মধ্যে থেকে আরো খুঁজে খুঁজে লিকুইডিটি রেশিও গুলো করবে, এবং সমস্যা হলে নিশ্চয়ই আমাকে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।